9fton.com-এ আপনারা শুনছেন আজকের গল্প। লেখক তুহিন কুণ্ডুর লেখা পিশাচ পঞ্চবেদ অবলম্বনে গুমা স্টেশনের সেই ঘটনা। ভালো লেগেছে, খারাপ লেগেছে, দারুণ লেগেছে, আপনার মনে যাই প্রতিক্রিয়া হোক অবশ্যই একটি কমেন্ট করে জানান। আপনার কমেন্টের জন্য আমরা অপেক্ষায় থাকলাম। সরাসরি গল্প শুনতে হলে গল্পের 1 মিনিট 20 সেকেন্ডে চলে যান। বাস্তব অভিজ্ঞতা প্রদানকারী অলৌকিক ভূতের গল্প বিভূতি বাবুর মতো সূক্ষ্মভাবে লিখতে বোধহয় প্ল্যানচেট করা প্রয়োজন। এতদিন ঠিক এই ধারণাটাই মনে গেঁথেছিল। তবে এই কয়েকদিনে ঘটে যাওয়া আমাদের স্টেশন পার্শ্ববর্তী এলাকার কিছু ঘটনা, বিশেষ করে আমার সাথে ঘটে যাওয়া কিছু, যা নিজের চোখে প্রত্যক্ষ করার পর এবং নিজের জীবন দিয়ে অনুভব করার পরে মনে হচ্ছে সবটা বোধহয় লিখে বর্ণনাও করা যাবে না। অর্থাৎ গল্পের মান বৃদ্ধির জন্য যেই রং চড়ানোর ব্যাপারটা প্রয়োজন হয় তার একটি ফোঁটাও দরকার নেই। উল্টে গল্পটাই রক্তাক্ত, লালে ডুবে রয়েছে। তাই প্রসঙ্গত ঘটনাটা না লিখে আর পারলাম না। আসল গল্পে আসি। ঘটনাটি যে বহু বছর আগের তা কিন্তু নয়। বেমানান যেটা, সেটা হলো আজকের মতো প্রযুক্তি ও বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে এই রকম ঘটনাও ঘটে। নিজের চোখে না দেখলে বিশ্বাস তো দূর, হয়তো হেসে কিংবা বিদ্রূপ করে ঝেড়ে ফেলতাম সবটা। শুরুটা হলো ঠিক আগের সপ্তাহে, শনিবার। স্কুলের ডিউটি শেষ করে দুপুর ঠিক 2টো নাগাদ বাগবাজার স্টেশন থেকে ট্রেনে উঠেছি। শীতের হালকা রোদের আবহাওয়া, সাথে বাগবাজার স্টেশনে আসতেই কুমোরটুলির একটা মিষ্টি গন্ধ। মনটা একটা অদ্ভুত শান্তি পায়। অবশ্যই শনিবার এলে সেই শান্তিটা অন্যরকম হয়। আসলে শিক্ষকের চাকরি, তাই শনিবার এলেই মনে একটা সুপ্ত স্বস্তি আসে ও মন উৎসাহিত হয়ে ওঠে যে না, এবার একটা দিন অন্তত পরিবারের সাথে সুন্দরভাবে কাটানো যাবে। একটা ফুরফুরে হাওয়ার সাথে অনেক দূর থেকে একটা কোকিলের আওয়াজে মনটা আবারও একটা অদ্ভুত শান্তি পেল। বসন্ত দূরে নেই তবে, কিন্তু লোকাল ট্রেন, ফলে হকারির একটা মারাত্মক প্রভাব থাকেই। ট্রেন ঢোকার ঘোষণা হওয়ার পরেই সেই প্রভাব একটু বেড়ে যায়। সেই হকারির প্রভাবেই হোক কিংবা রায়ের জন্য আদরে ভরা আবেগেই হোক, 1 ডজন কমলা লেবু কিনলাম। শীতকাল চলে গেলে তো আর এই জিনিস মিলবে না, আর যা মিলবে তাতে শরীরের চচ্চড়ি হয়ে যাবে। ছোট্ট মেয়ের কথা মনে পড়তেই মনটা আরও চনমনে হয়ে উঠল। মেয়েটা আমায় বড়ই ভালোবাসে। ভাবলাম এই সপ্তাহের ছুটিটা বাপে মেয়েতে মিলে চুটিয়ে মজা করব। এরপর 2-একটা স্টেশন বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখটা কখন যে লেগে গিয়েছিল বুঝিয়েনি। হালকা রোদের উষ্ণতা চলন্ত ট্রেনের হাওয়ায় আর গায়ে লাগছিল না। মনোরম আবহাওয়া এক কথায়। হঠাৎ ঘুম ভাঙল। তখন দত্তপুকুর স্টেশনে এসে পড়েছি। একটা লোকের মারাত্মক কান্নার শব্দে তন্দ্রাটা পুরো ভেঙে গিয়েছে। ওদিকে চোখ খুলেই হুঁশ হলো পরের স্টেশনেই তো আমায় নামতে হবে। হকচকিয়ে উঠে বসতেই দেখি আমার ঠিক সামনের সিটে একজন প্রাপ্তবয়স্ক লোক। দেখলে মনে হয় বেশ ভালো ঘরের, কারণ তিনি একটা দামি শার্ট আর বুট পরে আছেন, আর পেটখানিও প্রমাণ দিয়ে বলে, দেখ
রাজার দেহের চর্বি, বাড়লেও তোর বাপের কি, নজর দিবি না। কিন্তু অদ্ভুত বিষয়, লোকটা জোরে জোরে চিৎকার করে চোখ কচলে কাঁদছেন। আমি শুরুতে কিছুক্ষণ আর চোখে দুবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিলাম। তবে খানিক পরেই এই প্রাপ্তবয়স্ক ব্যক্তির এরকম বাচ্চা সুলভ কান্না সহ্য করতে না পেরে আমি প্রশ্ন করেই বসলাম, ও দাদা, কি হয়েছে? কিছু হারিয়ে গেছে নাকি? আচ্ছা, কাঁদছেন কেন এমন ভাবে? সব সব শেষ হয়ে গেল আমার, সব শেষ হয়ে গেল আমার, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল আমার, সব শেষ, সব শেষ। এইটুকু কোনো ক্রমে বলেই আবার সেই চিৎকার দিয়ে কান্না জড়লেন লোকটা। ভাবলাম, এ তো মহাবিপদ। সন্ধে নেমে এলো প্রায়, বিকেল 5টা, ট্রেনটাও ফাঁকা ফাঁকা। এই ব্যক্তির আগমন যে কোথা থেকে তাও তো বুঝলাম না। লক্ষ্য করলাম বিশেষ করে বোধহয় আমার কম্পার্টমেন্টেই ফাঁকা। তাতে আমি আর ওই ব্যক্তি ছাড়া আর একটা হকার ছিল, কিন্তু সে দত্তপুকুর আসতেই স্বার্থপরের মতো নেমে গেল। কি করব তখন আমি? দাদা বলুন না, কি হয়েছে? আচ্ছা, আমি যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করার, বলুন। কথাটা সম্পূর্ণ হবার আগেই লোকটা আমার দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকালো। লোকটার মুখটা দেখে আমার ভ্রুটা নিজের থেকেই সামান্য কুঁচকে উঠল। জানি না কেন অদ্ভুত একটা ভয়ও মনে দানা বাঁধল। এতক্ষণ মুখ গুঁজে কাঁদছিলেন বলে এতটা বোঝা যায়নি লোকটা সম্পূর্ণ নেশাগ্রস্ত। চোখ দুটো পুরো জিওল মাছের সদ্য কাটা মাংসপিণ্ডের মতো লাল। আমার দিকে তাকিয়ে কিরকম একটা খিক খিক শব্দে হেসে উঠল। সেই হাসি বোধ হয় কোনো স্বাভাবিক ব্যক্তির গলা দিয়ে বেরোনো প্রায় অসম্ভব। তারপরই একটা খড়খড়ে জড়ানো ভাঙা গলায় বলে উঠল, আপনার আপনার মেয়ে আছে? তার শরীর খারাপ হয়, জ্বর আসে, বমি হয়? শুনে আমার সারা গায়ের মধ্যে সবকটা পশমের গোড়া সামান্য উঁচু হয়ে উঠল। জিভটা শুকিয়ে এলো প্রায়। একটা ঢোক গিলেই একটু সাহস জুটিয়ে বললাম, আপনার তা দিয়ে কি মতলব? হ্যাঁ, আপনার সমস্যা জিজ্ঞেস করেছি বলেই যে আপনাকে ব্যক্তিগত জীবনে ঢুকিয়ে ফেলেছি সেরকম তো নয়। মাতাল সালা। একরকম রেগে গিয়েই কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেললাম। শিক্ষক হিসেবে একবার আক্ষেপ অবধি হলো না কুশব্দ উচ্চারণ করতে। তবে লোকটা যেন আমার কথাগুলোয় খুব আঘাত পেয়ে গেল। হঠাৎ সিট থেকে উঠে ধপাস করে 2 হাঁটুর উপর ভর দিয়ে থ মেরে মাটিতে বসে পড়ে শুধু একবার বলল, দুদিনের জ্বরে আমায় ছেড়ে চলে গেলি রাই, একটু সময় দিলি না বাবাটাকে, তাই না? এত খারাপ তোর বাবা, এত খারাপ? হায় বাবু। লোকটার দেহে যেন আর কোনো আত্মা নেই, শুধু শরীরটা। এবার বুঝলাম আঘাতটা মোক্ষম জায়গায় দিয়ে ফেলেছি। লোকটার বোধহয় মেয়ে মারা গেছে নিশ্চয়ই। ডেঙ্গি ছাড়া কলকাতায় আর কোনো জ্বরে মৃত্যু বর্তমানে হয় না, আর কদিন যাবৎ প্রচুর মৃত্যুও হচ্ছে। লোকটার বয়স দেখে মনে হলো মেয়েটা রাইয়ের বয়সী। তৎক্ষণাৎ আমার মনে একটা সূক্ষ্মভাবে সেলাই করার সূঁচের খোঁচার মতো অনুভূতি জাগল। লোকটা তার মেয়ের নাম কি বললেন? রাই। কিন্তু এরকম ঘটনার মধ্যে দিয়েই গুমা স্টেশন চলে এলো। লোকটা তখনও সেই চিৎকার করে ফুঁপিয়ে কেঁদেই চলেছে। আমি আর কথা বাড়ানোর মতো অবস্থায় নেই। মন বড় অস্থির হয়ে উঠছে ঘরে মেয়েটার জন্য। এরকম কেন বলল লোকটা? মানে একই নাম। মাথার ভিতর সব জট পাকাতে লাগলো। প্ল্যাটফর্ম ঢুকতেই কমলালেবুর প্লাস্টিকটা হাতে নিয়ে নেমে গেলাম, কিন্তু দেখলাম আমার সাথে সাথে
লোকটাও টলতে টলতে উঠে দাঁড়ালো। একটু আগের মনোরম পরিবেশে কিরকম একটা শ্বাসরুদ্ধ করা নিস্তব্ধতা ভরে উঠল। একটা মৃদু ঠান্ডা হাওয়া কানের পাশ দিয়ে কারোর নিঃশ্বাসের মতো বয়ে যাচ্ছে। চলন্ত ট্রেনে দেখলাম আর সে কাঁদছে না, বরং তার মুখে একটা অদ্ভুত হাসি। আমি ট্রেন থেকে নেমে গিয়েছি, কিন্তু লোকটা ক্রমশ ট্রেনের দরজার রড ধরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে সেই ফ্যাঁসে গলায় খিঁক খিঁক শব্দে হাসিটা হেসেই যাচ্ছে। আমার বুকের ভিতরটা কিরম অদ্ভুত কম্পনে ভরে উঠছে। পিছন ঘুরে আমি প্ল্যাটফর্ম ধরে হাঁটা দিলাম। তখনও সম্পূর্ণ সন্ধ্যা হয়নি, সব দোকানিরা দোকান খুলতে পারেনি। চারিদিকে না আছে আলো, না হয়েছে অন্ধকার, যেন চারিদিক কেমন রং ছাড়া সাদা কালো ছবির মতো। হঠাৎ সব নিস্তব্ধতার বুক চিরে একটা তীব্র আর্তনাদ ভেসে এলো কানে। সঙ্গে সঙ্গে ট্রেন ছাড়ার হর্নের সঙ্গে মিশে গেল সেটা, সেই জীবনের ভিক্ষা চাওয়া চিৎকারটা। চোখ ফেরাতে বাধ্য হলাম। লোকটা রেলে কাটা পড়ল শেষ অবধি। ট্রেনটি চলে গেল। অনেক কান্না করা চোখের জল মুছে গেল সেই আর্তনাদে। তার চাকায় কতটা রক্তের দাগ বহন করবে জানি না, তবে স্টেশনের লাইনে তখনও লোকটার কাটা মাথাখানি কিছু বলে চলেছে। চোয়ালের নিচটা কিছুটা বাড়ি খেয়ে থেঁতলে গিয়েছে কাটা মাথাটির। মাড়ি সহ দাঁতগুলো দিয়ে যেন কিছু চিবিয়ে ধরতে চাইছে। রক্তাক্ত মাথাটা মৃত্যুর শেষ মুহূর্তের প্রাণ ভিক্ষার জন্য শেষ চিৎকার করে উঠতে চাইছে যেন, তবে তাতে আওয়াজ নেই এক বিন্দুও। চোখ দুটো বড় বড় করে মাথাটা যেন তখনও চলার চেষ্টা করছে। গলার তলা দিয়ে সাদা মাংস হাড় ঠেলে বেরিয়ে আসছে, সঙ্গে সরু দড়ির মতো ফিনকি দিয়ে রক্ত ঝরছে। যন্ত্রণায় মাথা ছাড়া দেহটার মধ্যে থাকা অবশিষ্ট প্রাণটা ট্রেন লাইনের পাথরগুলো মুচড়ে ধরছে। আর বুকের মধ্যে একটা অদ্ভুত কাঁপুনি, ঠিক যেরকমভাবে মাথা কাটা মুরগির শরীরে দেখা যায়। এই দৃশ্য সত্যি চোখে দেখা তো দূর, শুনলেও হয়তো অনেকেই বমি করে ফেলবে। দেহটা ক্রমশ এপাশ ওপাশ করতে করতে একসময় সম্পূর্ণ নিস্তেজ হয়ে পড়ল। ততক্ষণে লোকারণ্য হয়ে গিয়েছে স্টেশন। অনেকে আবার এই দৃশ্য মোবাইল বন্দি করতে শুরু করেছে। কি অদ্ভুত! দেখলাম মানুষ মানুষের যন্ত্রণাতেও বিনোদন খুঁজে নেয়। এইসব দেখে আমার শরীর হঠাৎই বড় খারাপ হতে শুরু করলো। ঘাড়ের কাছটা তীব্র ব্যথায় ফেটে যেতে লাগলো। কপাল ঘামে ভিজে গিয়েছে পুরো। সাধারণত স্টেশন থেকে আমি হেঁটেই বাড়ি ফিরি, তবে সেদিন জীবনের প্রথম বাড়ি ফিরতে টোটো ধরতে বাধ্য হলাম। আমার বারে বারে কপালের ঘাম মোছা দেখে টোটো চালক বলল, বাবু কাটা পড়া দেখছেন নিশ্চয়ই। আর বলো না ভাই, হলো তো হলো ভর সন্ধেবেলায় আমার সামনে। এইটুকু সময় গোটা এলাকা জেনে গেছে যে স্টেশনে কাটা পড়েছে কেউ। যাই হোক, আমার বাড়ির গলিতে ঢোকার আগে একটা মিল রয়েছে, সেটা আবার একটা সুউচ্চ পাঁচিল দিয়ে ঘেরাও করা। অবশ্য সেখানে এখন কোনো কারখানা নেই, পুরো জঙ্গল আর পোকামাকড়ের বাসা। শর্টকাট রাস্তা হিসেবে সেইটাই বেছে নেয় সবাই। তবে আজ আমার কেন জানি সেই রাস্তাটাও একটা অদ্ভুত আতঙ্কময় লাগলো। শুধুই মনে হয় সেই ট্রেনের লোকটা বুঝি আশেপাশেই রয়েছে, আর সেই খিঁক খিঁক স্বরে হাসি যেন সেই দিনই আমার কানে বাসা বেঁধে নিয়েছিল। তখন প্রায় ভালোই ঠান্ডা লাগছিল। ওদিকে মিলের ভিতরে সেই সন্ধ্যাবেলাতেই কতগুলো শেয়াল বিশ্রীভাবে ডাকছিল। ঘরের সামনে এসেই সজোরে দরজা ধাক্কাতে শুরু করলাম। রাইমা, রাই মারে, কোথায় রে তুই? হায়! রাই এক ছুট্টে তার ছোট্ট পাগুলো দ্রুত এগিয়ে নিয়ে এসে আমায় জাপটে ধরল। বাবা অরেঞ্জ এনেছে, বাবা অরেঞ্জ এনেছে। রাইয়ের এই আনন্দ যেন আমায় এবার বুক ভরা স্বস্তি দিল। এই তো, সব ঠিকই তো আছে,
শুধু শুধু আমি বিভ্রান্ত হচ্ছি। কিন্তু রাইয়ের মা অর্থাৎ আমার স্ত্রী আমার মুখ চোখ দেখেই অনুমান করেছিল কিছু একটা হয়েছে। কে জানতো আসলে তখনও কিছুই হয়নি, হওয়ার সবে শুরু। সারাটা বিকেল কিন্তু বেশ ভালোই সময় কাটছিল। রাইয়ের সাথে বেশ খানিকটা সময় হেসে খেলেই কাটালাম। তবে সব কিছুর মধ্যেও আমার চোখে ভেসে উঠছিল সেই রক্তাক্ত দৃশ্য। উফ, কি জঘন্য সেই অভিজ্ঞতা! যাবতীয় কার্যকলাপের মধ্যে দিয়েই ঝিঝির ডাকে বেশ রাত নেমে এলো। তখন 9টা বেজে 5। খুব শীঘ্রই বৃষ্টি হবার সম্ভাবনা আছে, কারণ ব্যাঙের সামান্য শব্দ ভেসে আসছিল। রাইয়ের মা ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার, যেই মেয়ে রোজ রাত 8টা বাজলেই ঘুমের জন্য ঘ্যান ঘ্যান করে, সে আজ কিছুতেই ঘুমোতে চায় না, খালি আমাদের সাথে জেগে থাকার জন্য বায়না করে। কিছু একটার জন্য যেন ঘুমোতে বড়ই ভয় পাচ্ছে সে। কিন্তু 5 বছরের শিশুর স্বাস্থ্যের পক্ষে রাত 9টার পরে জেগে থাকাটা মোটেই ভালো নয়। তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে যখন পুরোপুরি ঘুম পাড়ানো গেল, তখন 9:30 বেজে গিয়েছে। রাস্তার কুকুরগুলো থেকে থেকে চিৎকার করছে। বোধহয় অন্য পাড়ার কুকুর এসে পড়েছে। এরপরে আমি আমার স্ত্রী খেতে বসলাম। তবে আমার শুধুই গা গুলিয়ে উঠছে খাবার পাতে মাছ দেখে। তবুও স্ত্রীর সামনে কোনো ক্রমে খেয়ে চলেছি। কিছুক্ষণ পরেই সে আমার বাঁ হাতটা তার স্নিগ্ধ কোমল হাত দিয়ে চেপে ধরে বলল, কি গো, কি হয়েছে? সে কখন থেকে ঘামছো, শরীরটা খারাপ করছে তাই না? রোদে হেঁটে এসেছো নিশ্চয়ই। তখন রাইকে কেমন তারস্বরে চিৎকার করে ডাকলে। কি গো, কোনো দুশ্চিন্তা হচ্ছে? বলো না আমায়, বলো। জানি না কেন বা কিভাবেই ওর দুটো কথার সামান্য স্পর্শ আমায় সব মানসিক ঝামেলা থেকে এক নিমেষে স্বস্তির সাগরে ফেলে দিতে পারে। মনে হয় সব দুশ্চিন্তা বুঝি এখনই শেষ হয়ে যাবে। হাত মুখ ধুয়ে দুপুর থেকে হওয়া সব ঘটনা ওকেই খুলে বললাম। কি জানি, ও নিজেও সামান্য ভয়ই পেল বোধহয়। খেয়ে উঠে জামা ছেড়ে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘর থেকে গঙ্গা জলের ঘটিখানি এনেই আমার মাথায় ছিটে দিয়ে দিল। সেই ট্রেনের লোকটার মুখে রাই নামটা শোনার পর থেকে আমার ঠিক যেমন মন অস্থির হয়ে উঠেছিল, হয়তো আমার স্ত্রীরও সেই অবস্থাই তৈরি হয়েছে। যতই হোক, মা তো সন্তানের সামান্য ক্ষতি কল্পনা করতেও ভয় পায়। রাস্তার কুকুরগুলো চিৎকারটা করিয়েই চলেছে। বাড়ির আশেপাশের বাগানের ঘাসে ঝিঝির ডাক রাত বাড়ার সাথে সাথেই প্রবল হচ্ছে। সব শেষে যখন রাইয়ের মাথায় জলটা ছোঁয়াতে গেল, তখন থেকেই শুরু হলো প্রধান ঘটনা। হঠাৎ করেই ঘরের সামনের দরজায় ধুম ধুম করে দুবার শব্দ হলো, যেন কেউ দীর্ঘক্ষণ ধরে আমাদের ঘরের ভিতর সব ক্রিয়াকলাপ প্রত্যক্ষ করছে। এবার কিছু অন্যায় দেখে সে জোর জবরদস্তি ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকতে চায়। রাই কিন্তু অঘরে ঘুমোচ্ছে, তার হুঁশ নেই যে কেউ দরজায় এরকম সজোরে প্রহার করছে। ওদিকে দরজার ধুম ধুম শব্দ আরও প্রবল হচ্ছে। আমার স্ত্রী গঙ্গার জলের ছিটা রাইয়ের মাথায় দেওয়ার পরেই শব্দটা কিন্তু থেমে গেল। ঘরের ভিতরে শুধু আমি আর আমার স্ত্রী জেগে রয়েছি। রাত 10:30। অন্যদিন হলে হয়তো ভাবতাম পাড়ার কারোর নিশ্চয়ই শরীর খারাপ কিংবা জরুরি দরকার, কিন্তু আজ কেন জানি না সেই সব চিন্তা মাথায় এলোই না। উল্টে আমার স্ত্রী আমার কাছে এসে 2 হাত দিয়ে আমায় আঁকড়ে চেপে ধরল। যেই হোক, চলো ঘুমোতে চলো। আমার কেমন যেন গা ছমছম করছে। আমরা ভয় পাচ্ছিলাম তা কিন্তু নয়, তবে এক অদ্ভুত শীতলতায় ভরে উঠেছিল চারদিক। গাটা যেন ভার হয়ে উঠল। ঝিঝির ডাক সহ যাবতীয় সব থেমে গিয়ে
বাইরেও কঠিন নিস্তব্ধতা। আমি সাহস নিয়ে দরজার দিকে এগিয়ে গিয়ে বললাম, কে কে? কোনো উত্তর নেই, কিন্তু দরজার কাছে আসতেই একটা বিচ্ছিরি রকমের বোটকা গন্ধ নাকে এসে লাগলো। রাস্তার পাশে মৃত কুকুর বেড়াল পচে উঠলে যেরকম গন্ধ আসে, ঠিক সেই রকম। আমি গন্ধের দাপটে এগোনো তো দূর, দু পা আবার পিছিয়ে নিলাম। চারিদিক নিস্তব্ধ, হাওয়া বাতাসও যেন থেমে গিয়েছে। দরজা খুলে দেখার সাহস বা ইচ্ছে দুটোই হারিয়েছি। হঠাৎ একটা মৃদু শব্দ ভেসে আসতে লাগলো। গলায় সামান্য জল নিয়ে হাঁ করে আওয়াজ বের করলে ঠিক যেরকম শব্দ হয়, সেই রকম ভাবেই কেউ ক্রমশ গোঙাচ্ছে। মনে হচ্ছে সে বুঝি একটু জল খেতে চায়। প্রবল কষ্টে তার গোঙানি বেড়েই চলেছে। সাহসের দুর্গ এবার সম্পূর্ণ চুরমার হলো। আমার স্ত্রী কান্না জুড়ে দিয়েছে এবারে। এত রাত্রে এরকম ঘটনার পরে কান্না ছাড়া আর কোনো পথ খোলা থাকে না, আর থাকলেও তা জানা নেই আমাদের। তাকে সামলানোর জন্যে আমি খাটে তার পাশে গিয়ে বসলাম। পাশেই মেয়ে ঘুমোচ্ছে। এ কোন মহা সমস্যার সম্মুখীন হলাম আমরা? কি করব কিছু বুঝে উঠতে পারছি না। তবুও একবার মনে হলো জানলাটা খুলে দেখব। পর মুহূর্তেই মনে এলো, যদি অপ্রত্যাশিত কিছু দেখি, যদি কোনো অপার্থিব জীবের দর্শনে আমার জ্ঞান হারায়, তখন আমায় নিয়ে আমার স্ত্রী একা করবেই বা কি? জানলা খোলা হলো না। রাস্তার ল্যাম্পপোস্টের আলো আমাদের ঘরের দরজার মুখেই পড়ে। কাঠের দরজার নিচের ফাঁকা দিয়ে দেখলাম কেউ এখনো দাঁড়িয়ে রয়েছে। কালো একটা ছায়া একবার ডান দিক থেকে বাম দিক যাচ্ছে, আবার বাঁ দিক থেকে ডান দিকে আসছে। বাঁ দিকে যাওয়ার সময় ঠিক দরজার মাঝে এসে থেমে গেল। বাইরের সেই ছায়াটা আবার দাঁড়িয়ে রইল। এরকম প্রায় আধ ঘন্টা চলার পরে একসময় ওই ছায়ার ঘোরাফেরা বন্ধ হয়ে গেল। সঙ্গে সেই গোঙানির শব্দ। সাহসিকতার পরিচয় দিচ্ছি বলে মনে হতে পারে, কিন্তু পরিস্থিতিতে মানুষের ষষ্ঠেন্দ্রিয় বোধহয় মানুষকে ভুল পথে যাওয়ার হাত থেকেই রক্ষা করে নেয়। আমরা দুজনে ঠিক করলাম কাল একবার রামকুমার পুরুতকে এনে সব বলা উচিত। যদি কোনো পুজো আচ্ছা করানো যায়। আমাদের গোটা এলাকায় রামকুমারই একমাত্র যে ভুতুরে চিকিৎসা থেকে পূজা অর্চনা সব পারে। আর আমার মতে ঈশ্বর আরাধনা প্রত্যেক বাড়িতেই মাসে একটি বার হলেও করানো উচিত পুরোহিত ডেকে। আমি ঈশ্বরে বিশ্বাসী। তিনি চাইলেই সব বিপদ থেকে মানুষকে উদ্ধার করতে পারেন। তবে ভেবেছিলাম সেই রাত্রে আর কিচ্ছু হবে না। মেয়ের পাশ দিয়ে দুজনেই শুয়ে পড়লাম, কিন্তু সেই ভাবনা আবারও ভ্রান্ত প্রমাণিত হলো। আমি আমার স্ত্রী দুজনেই ঘুমিয়ে পড়েছি প্রায়। এতটা ক্লান্ত আর ধকল সামলাতে গিয়ে বোধহয় ঘুমটা চলে এসেছিল। রাত তখন প্রায় 1:30। হঠাৎ রাই মারাত্মক চিৎকার করে কেঁদে উঠল ঘুমের মধ্যেই। চোখ বন্ধ অবস্থায় সে চিৎকার করে বলছে, আমি যাব না, আমায় ছেড়ে দাও বাবা, আমায় ধরো বাবা, আমায় নিয়ে যাচ্ছে। রাই, এই রাই, এই রাই মা, কি হয়েছে মা? বল, কি রে রাই, কি হয়েছে? ওরকম করছিস কেন? বলে আমার স্ত্রী ওকে ডেকে তুলতেই শুরু হলো রাইয়ের অঝরে কান্না। তার মাকে জড়িয়ে ধরে সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কি হয়েছে রে মা, কি হয়েছে? বাজে স্বপ্ন দেখেছিস তাই তো? আচ্ছা আচ্ছা বল দেখি কি দেখেছিস, বল। বাবা জানো, একটা লোক এসেছিল, কিরকম কালো মোটা একটা লোক, আর অনেকগুলো ট্রেনের মাঝখান দিয়ে দৌড়চ্ছে, আর আর খুব আওয়াজ। তারপর লোকটা আমার কাছে এলো জানো, লোকটার না মাথা নেই। বলেই আমায় জড়িয়ে কান্না আবার। কাঁদতে কাঁদতে হিঁচকি উঠে গেছে মেয়েটার। এতটা শুনে তার মাও কপালে হাত দিয়ে কাঁদতে বসলো।
এবার আমি পড়লাম মহা দুর্বিপাকে। কি যে করি? মেয়েকে বললাম, দূর পাগলি, এই জন্যে কেউ কাঁদে নাকি? আমি তো শুয়ে আছি তোর পাশে, চল আমরা ওই লোকটাকে গিয়ে মারবো। জানো বাবা, লোকটা আমার হাত ধরে টানছিল, বলছিল চল, তোকে তো আমার সাথে যেতেই হবে। এবার আমার চোখেও জল এসে পড়ল। এ কোন বিপদ ডেকে আনলাম আমি? কেনই বা আমার সাথে এরকম হলো? আমি কি দোষ করেছি? সব ঠিক হয়ে যাবে রে মা, সব ঠিক হয়ে যাবে, কাঁদিস না। এইটুকু বলা ছাড়া আমার কোনো উপায় বা সান্ত্বনা কিচ্ছু ছিল না। সবাইকে মোটের উপর শান্ত করে ঈশ্বরের নাম নিয়ে শুয়ে পড়েছিলাম। চোখে ঘুম আর আসছে না, ফ্যানও বন্ধ, চারিদিক এতটাই নিস্তব্ধ যে ঘড়ির কাঁটার প্রত্যেকটা শব্দ বুঝতে পারছি। কিছুক্ষণ বাদে চোখ সামান্য বুজে এলো। রাই ও তার মা ঘুমিয়ে পড়েছে। ওর মা ঘুমোতে পারছিল না, কিন্তু আমি একখণ্ড গীতা ওর বালিশের তলায় দিয়ে আশ্বাস দেওয়ায় একটু নিশ্চিন্ত হয়ে সেও ঘুমিয়েছে। হয়তো আমারও একটা নেওয়া উচিত ছিল, কিন্তু এরপর যা ঘটল তা বড়ই অবিশ্বাস্য ও ভয়াবহ। ঘুম না আসার জন্য আমি প্রত্যেক 20 কি 15 মিনিট অন্তর ফোনটা খুলে খুলে সময় দেখছিলাম। শেষ যখন সময় দেখলাম তখন পুরো 3টে বাজে, রাত 3টে। রাস্তার পাহারা দেওয়া কুকুরগুলো এবার ঘুমিয়ে পড়েছে মনে হলো। ঝিঝির ডানার শব্দ আর ঘড়ির টিকটিক, এছাড়া আর কোনো শব্দ নেই। খানিক বাদেই শুনলাম খর খর করে একটা আওয়াজ। কেউ নখ দিয়ে আমাদের জানালাটা ঘষছে। একবার, দুবার। আমি এবার সত্যি ভয় পেয়ে সেঁধিয়ে গিয়েছি। রাত 3টের অন্ধকার এক অন্যরকম গুমোট ভাব বহন করে। হঠাৎ খট শব্দে জানলাটা খুলে গেল। বুকের রক্ত জল হয়ে যাচ্ছে তখন আমার। বাইরে কোনো হাওয়া নেই, তবে জানলা খুলল কিভাবে? চোখ বন্ধ করে চেপে রেখেছি। ঈশ্বর যে কি বস্তু তখন মাথায় নেই। আর এই সময় রাই আর রাইয়ের মা এতটাই গাঢ় ঘুমে চলে গেছে যে কানে আর কিচ্ছু যাচ্ছে না। এরপর আমার প্রচণ্ড গরম লাগতে লাগলো। মনে হলো 2-3টে কম্বলের নিচে আমি। সঙ্গে বুকের উপরে একটা অদ্ভুত চাপ অনুভূত হলো। আপ্রাণ চেষ্টা করছি যাতে চোখটা না খুলে যায়। কষ্টে আমার দম বেরিয়ে যাচ্ছে, পাশ ফিরতে পারছি না। তাই হয়তো চোখটা শেষটায় খুলেই গেল। তারপর দেখলাম আমার বুকের উপরে সেই ট্রেনে কাটা পড়া লোকটার থেঁতলে যাওয়া মাথাটা। সম্পূর্ণ হাঁ হয়ে সেটা থেকে জিভটা বেরিয়ে পড়েছে। আমি ভয়ে আর্তনাদ করতে যাব এমন সময় আমার পাশ দিয়ে কোনো একটা দেহের হাত আমার গলা টিপে ধরেছে বলে মনে হলো। খাটের মধ্যে আমি ছটফট করছি, আর ওই রক্তাক্ত থেঁতলানো মাথাটা থেকে একটাই শব্দ বেরিয়ে এলো। শব্দে সেই খড়খড়ে হাসি। অনেক কষ্টে আমি শুধু একবার মা বলে নেতিয়ে পড়লাম। তারপরে কখন ঘুমিয়ে পড়েছি নাকি জ্ঞান হারিয়েছি নিজেও জানি না। পরদিন ঘুম ভাঙতে প্রায় সকাল 9:30 বেজে গেল। আমি আর রাত্রের ঘটনাটা কাউকে জানালাম না। সকালে বাইরের রৌদ্রোজ্জ্বল প্রকৃতি দেখে রাতের অভিজ্ঞতা কেমন ঝাপসা হয়ে এলো। কোকিলটা আমাদের এখানেও এখন ডাকছে।
রবিবার। ভেবেছিলাম সারাটা দিন বেশ হেসে খেলে খাওয়া দাওয়া করেই পরিবারের সাথে সময়টা কাটাবো, কিন্তু কাল থেকে ঘটে চলা ভিন্ন ভিন্ন রকম সমস্যা, বিশেষ করে মধ্যরাত্রে আমার দেখা ভয়াবহ দৃশ্য, জানি না কেন কিন্তু শরীরটা হঠাৎই ভেঙে পড়েছে বলে মনে হচ্ছে। কিছুই করতে ইচ্ছে করছে না। বাইরের আবহাওয়া রোদ ঝলমলে হলেও মনের বিষণ্ণতাটা কাটছে না। সব মিলিয়ে মনটা বড়ই বিচ্ছিরিভাবে ঘেঁটে গিয়েছে। তবুও জলখাবার সেরে বাজার করতে গেলাম। সেদিন রবিবার হলেও মাংসের দোকানে যাওয়ার কোনো ইচ্ছেই হলো না। বাজারে প্রত্যেক সপ্তাহে আমার হাতে মাছ, মাংস, সবজি ভরা ব্যাগ থাকে। মাংসের দোকানটি এড়িয়ে যাচ্ছি দেখে রফিক কসাই ডেকে বলল, ও মাস্টার মশাই, আজ মাংস নিবে না? রেওয়াজি খাসি ছিল যে। না রে ভাই, আজ শরীরটা ভালো নেই একদম। বাবুর চোখের তলায় তো মোটা কালি পড়ছে, এরম ফ্যাকাশে মুখে তো আপনারে দেখি নাই কখনো। আমি বুঝলাম কালের খাওয়া একত্রিত ধাক্কাগুলো বুঝি আমার শারীরিক বৈচিত্র্য পাল্টে দিয়েছে। কতগুলো পাট শাক আর মিষ্টির দোকান থেকে পনির কিনে নিলাম, যা একান্ত নিরামিষ খেতে না হলে আমি খাই না। ফেরার পথে রামকুমার পুরুতকে খুঁজতে চৌমাথায় শনি মন্দিরে গেলাম। এখনকার নিত্য পূজারী সে, কিন্তু ফের হতাশা। রামকুমার নাকি 3 দিন যাবৎ বড়ই অসুস্থ। কোনো বাড়ির শ্রাদ্ধের কাজ করে আবার পরদিন সারা রাত জেগে কালী পুজো করেছে। তার দম শেষ একেবারে। মন্দিরে অন্য সেবায়িত কাজ করছে, ওদিকে আমার কাজের কাজ কিছুই হলো না। উল্টে 3 রকম ফল আর মিষ্টি নিয়ে তার বাড়িতে যেতে হলো। তার বাড়িটা একটু গ্রামের দিকে, বেশ নিরিবিলি পরিবেশে, পাখির ডাকে চারিদিক ভরা সব সময়। তবে রামকুমার বড়ই নিষ্ঠাবান ব্রাহ্মণ, কিন্তু কিছু নেওয়া অর্থাৎ গ্রহণ করার ক্ষেত্রে সৎ ব্রাহ্মণের রেওয়াজ একটু এড়িয়েই চলে। বিপদের একমাত্র উপায় মনে করে তাকে সব খুলে বললাম। কাল থেকে যা যা ঘটেছে সব শুনে অনেক চিন্তা করে সে বলল, স্কন্ধ কাটার দৃষ্টি পড়েছে তোমাদের বাড়িতে, লোক ক্ষয় না করে ও ছাড়বে না। এসব নাম শুনলে মনের ভিতরটা একটা জঘন্য অনুভূতির শিকার হয়। কারণ এসব চরিত্র ছোট থেকে বাপ ঠাকুরদার মুখে শুনে ছেলেমেয়েরা ভয়টাকেই অনুভব করে। ছোটবেলায় দাদু ঠাকুমার মুখে এই নামটা শোনেননি এরকম ব্যক্তিত্ব খুব কমই আছেন। শুনে মনটা ছ্যাঁত করে উঠল। চুপ করে রইলাম। স্কন্ধকাটা এক বিশেষ ধরনের বুদ্ধিহীন পিশাচ। শাস্ত্রে এদের উল্লেখ যতটা কম, সাহিত্যে এর প্রভাব ততটাই বেশি। প্রধানত ট্রেন থেকে পড়ে গিয়ে গলা কেটে যাওয়া কিংবা সুইসাইড, এসব অনৈচ্ছিক এবং নৃশংস মৃত্যুর পর মৃত ব্যক্তির অতৃপ্ত আত্মা এই পৈশাচিক রূপ ধারণ করে। শোনা যায় পূর্বে বিনা দোষে অনেক সময় রাজারা গরিব প্রজাদের গর্দান নিয়ে নিত, তারপর সেই নির্দোষ প্রজার আত্মা এই স্কন্ধকাটা রূপে ফেরত আসত। রাজার মৃত্যু না হওয়া পর্যন্ত এই পিশাচকে কোনো উপায় থামানো যেত না। কিন্তু আমি করেছি কি? আমি তো ওনার আর গর্দান নিয়ে নিইনি। তবে আমার পরিবারে কেন এরকম ঘটছে? শোনো, মৃত্যুকালীন কোনো ব্যক্তির, বিশেষ করে যারা অপঘাতে মারা যায় কিংবা যাদের পারিবারিক বা সাংসারিক বাসনা পূর্ণ হয় না, তাদের সামনে বা আশেপাশে যারা থাকে তাদেরকে পাথেয় করেই এরা মুক্তির পথ খুঁজে বেড়ায়। তুমি কাল ওর সাথে অনেকটা সময় ছিলে কিংবা মৃত্যুর মোক্ষম মুহূর্তে ছিলে। আর এরা লিঙ্গে পুরুষ হয়। মধ্যরাত্রে কিংবা ভর সন্ধেবেলায় এরা সর্বোচ্চ শক্তিশালী হয়। ঘর ফেরত পথিককে পথ ভুলিয়ে স্টেশনগামী করে তোলে এবং ট্রেন লাইনে ফেলে তাদের নির্মম মৃত্যু ঘটায়। প্রবল শক্তি সম্পন্ন এই পিশাচ মৃতদেহ থেকে নাড়ি ভুঁড়ি বের করে সরাসরি গলা দিয়ে পেটে ঢুকিয়ে ফেলে। অনেক দুর্বল হৃদয়ের ব্যক্তি এদের দেখতেও পায়।
এরা কখনো ঘোরে সম্পূর্ণ মাথাবিহীনভাবে, কখনো বা হাতে কাটা মাথা নিয়ে। এদের নৃশংসতা সর্বোচ্চ হয় অন্যান্য পিশাচের তুলনায়। এরা আলেয়া দিয়ে পথ ভুলাতেও দক্ষ। বলে থামলো রামকুমার। কিন্তু এসেছিলাম অনেক আশা নিয়ে। এখন লোকটার প্রতি মারাত্মক রাগ হতে শুরু করলো। তুমি প্রতিকার করতে না পারলে ভয় কেন দেখাবে? কিন্তু মনের ভিতরে একটা ভয়ের বীজ স্থায়ীভাবে রোপণ করে দিল রামকুমার। রাগটা আরো বাড়তে লাগলো। আসি ঠাকুর মশাই, ভালো থাকবেন। আমার রেগে গিয়ে চলে যাওয়া দেখে শয্যাশায়ী রামকুমার আবারও বলে উঠলেন, শোনো, সত্যি এরকম শক্তই হয়, তবে মাঝে মধ্যে অনেক সত্যি শক্ত হলেও ভুল প্রমাণ করা যায়। মনে রেখো, লোহাও কিন্তু প্রচণ্ড তাপের সামনে হার মানে। আর কাল ত্রয়োদশী, তোমার দিনটা কিন্তু ভালো যাবে না, সাবধানে থেকো। আমি একটু সুস্থ হলে পরশুদিন তোমাদের বাড়ি যাব। ঈশ্বরের নাম করো, কোনো ক্ষতি হবে না। কথাগুলো এক শ্বাসে বলে গেলেন রামকুমার। আমিও অদ্ভুতভাবে এক দৃষ্টে তাকিয়ে শুনে গেলাম। তবে এবার মনে একটু সাহসও পেলাম বই কি। ধন্যবাদ জানিয়ে চলে এলাম রামকুমার পুরুতকে। বাজারের ব্যাগ হাতে নিয়ে যখন পাড়ায় ঢুকলাম, তখন কড়া রোদ্দুর চারিদিকে। বেলাও হয়ে এসেছে অনেকটা। হঠাৎ শুনলাম আমাদের বাড়িতে একটা কথা কাটাকাটি চলছে। না, বোধহয় উচ্চস্বরে আলোচনা। সামনে আসতেই দেখি দু একজন লোকও এসে দাঁড়িয়েছে। দ্রুত পা চালিয়ে বাড়ির সামনে এলাম। ঘরে ঢুকতে যাব ঠিক সেই মুহূর্তেই আমি যেই ভয় আর দুঃখ একসাথে পেলাম, তার অনুভূতি আগে আমার কখনো হয়নি। আমার স্ত্রী মৃতের মতন দরজার সামনে পড়ে আছে, আর রাই তার মাকে ধরে কেঁদেই চলেছে। ও মা, ওঠো না মা, ও মা, ওঠো না। পাড়ার মহিলারা কেমন অদ্ভুত, কেউ তাকে জাগানোর চেষ্টা না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে চলেছে। আমি বাজারের ব্যাগ ফেলে দিয়ে তাড়াতাড়ি ওর অনুভূতিহীন দেহটাকে কোলে তুলে নিয়ে বিছানায় শোয়ালাম। তারপর জগ থেকে জলের ছিটে দিতে লাগলাম। তবুও জ্ঞান আসছে না, তবে শ্বাস চলছে খুব ধীরে ধীরে। রায় ওদিকে ক্রমাগত কেঁদেই চলেছে খাটের কিনারে দাঁড়িয়ে। আর কোনো উপায় মাথায় আসছে না। শেষে ফোন করলাম আমার এক ডাক্তার বন্ধু অভিষেককে। সে আমাদের দু একটা বাড়ির পরেই থাকে, হোমিওপ্যাথিক ডাক্তার। সে হয়তো এখনো খবর পায়নি। তাকে ফোন করতেই সে ছুটে চলে এলো। একটা চামচ দে জলদি। পাড়ার লোকেরা ততক্ষণে কানাঘুষো শুরু করে দিয়েছে। আমার স্ত্রীকে ভূতে পেয়েছে, তাও নাকি 7 সকালে। নির্বাক হয়ে শুনলাম সব। ওদিকে অভিষেক দেখলাম চামচটা দিয়ে আমার স্ত্রীর মুখটা খুলে সামনের দুটো দাঁতের ভাঁজে বসিয়ে একটু মোচড় দিতেই সে তার ভুরু কুঁচকে আস্তে আস্তে চোখ খুলল। মনটা সামান্য শান্ত হলো আমার। সব কিন্তু স্বাভাবিক। অভিষেক দা যেন তার কিছুই মনে নেই কি হচ্ছিল। তারপর আমাকে দেখে হঠাৎ বোধহয় হুঁশ ফিরল তার। কেঁদে উঠল সে। আমি পাশে গিয়ে তাকে শক্ত করে চেপে বুকে জড়িয়ে ধরলাম। আমার বুকে মাথা রেখে ক্রমশ কেঁদেই চলেছে। তারপর অভিষেককে হাত ধরে বললাম, ধন্যবাদ ভাই, তুমি না থাকলে যে কি হতো। কিছুই হতো না, কিছুক্ষণ বাদে এমনিই জ্ঞান চলে আসতো। কিন্তু জানার বিষয় যেটা, সেটা হলো কি হয়েছিল। এতক্ষণে রাইয়ের কান্না থামল। সে তার মাকে জড়িয়ে ধরল। ওদিকে জ্ঞান ফেরার পরে সব স্বাভাবিক দেখে সমবেত পাড়াপড়শিদের দেখলাম নিজের ঘরে চলে গেছে। হ্যাঁ গো, কি হয়েছিল বলো তো? মাথা ঘুরে গেছিল, শরীর খারাপ করছে বলতে পারতে, আমি কাউকে দিয়ে আনিয়ে নিতাম বাজারটা। না গো, ও সব কিছু নয় গো। তুমি বেরোনোর পর আমি যখন বাইরে গেলাম, তখন দেখি দরজার সামনে ফোঁটা ফোঁটা রক্ত
একদম টাটকা রক্ত মনে হচ্ছে, যেন যেন সদ্য কেউ ফেলে গেছে। আমি যখন বেরোলাম তখন তো কিছুই ছিল না, তবে সকালে তাজা রক্ত কোথা থেকে আসবে? তারপর তো আর সেরকম কিছু হয়নি। আমি জল দিয়ে রক্তগুলো ধুয়ে সাফ করে ঘরে ঢুকতে যাব, এমন সময় চৌকাঠটায় এমন হোঁচট খেলাম, মনে হলো কেউ যেন পিছন থেকে একটা সজোরে ধাক্কা দিল। তারপর তারপর আমার আর কিছু মনে নেই। চোখ ভেঙে জল বেরিয়ে আসছে আমার। বিশ্বের সবচেয়ে বড় দোষী মনে হচ্ছে নিজেকে, কিন্তু এখন কিচ্ছু করবারও নেই। চোখের জলটা আটকেই নিলাম। ডেকে নিলাম আমার বড় দাদা ও বৌদিকে। মনে হলো বাড়িতে জনসমাবেশ থাকলে ভয় অনেকটা কমে যাবে। ওরা বাড়িতে আসাতে রাই ও তার মা একটু সহযোগিতা পেল। আমার দাদা পুলিশ অফিসার, তার কাছে এসব সম্পূর্ণ অবিশ্বাসের জায়গা। হেসে এবং হাসিয়ে সবার মন ঠিক করতে উদ্যত হলো সে। অভিষেককে বাড়ি পৌঁছে দেওয়ার ঘন্টা দুয়েক বাদে দাদা এলেন। বৌদি আমার স্ত্রীকে রান্নায় সাহায্য করলেন। এরপর যখন দুপুরে সবে খেতে বসবো, ঠিক তখনই হঠাৎ অভিষেকের ফোন এলো। তখন দুপুর 1:30। আমায় যত তাড়াতাড়ি সম্ভব তার বাড়িতে যেতে বলল সে, কিন্তু আমায় ডাকছে কেন আবার? যাই হোক, অত শত না ভেবে বাড়িতে বলে বেরিয়ে গেলাম। দাদা বৌদি যখন আছেন অতটাও চিন্তা সেরকম নেই। অভিষেকের বাড়ির কাছে আসতেই শুনলাম কান্নাকাটির ধুম পড়েছে তার বাড়িতে। দরজা খুলতে গিয়ে দেখি দরজা অলরেডি খোলা। ঢুকে দাঁড়াতেই অভিষেক বলল, দেখ মেয়েটা না কিরকম করছে। তার মুখেও একটা কান্নার ছাপ। আমি একটু অবাক হলাম যে শরীর খারাপ হলে আমায় বা ডাকবে কেন? সে তো নিজেই ডাক্তার, আমি তো আর ডাক্তার নই। তবে অভিষেকের মেয়ে মিতা ছোট থেকেই আমার প্রত্যেকটা কথা বেদ বাক্যের মতো নেয়। আমার কাছেই অঙ্ক করত। প্রশান্তদা বলেই ডাকতো আমায়। খুব বেশি ছোট না তো আমার থেকে, সেই কারণেই। আমি অভিষেকের কথা শুনে ছুটে দোতলার ঘরে উঠতে যাব, দেখলাম মিতা সিঁড়ি দিয়ে টলতে টলতে নেমে আসছে। তার সারাটা গা নীল হয়ে গেছে। ফর্সা মেয়েটির এই দশা দেখে আর বোঝার অপেক্ষা রাখে না যে সে বিষ খেয়েছে। কিন্তু তার থেকেও খারাপ দৃশ্য যেটা, সেটা হলো তার চলমান অর্ধ মৃত দেহের মুখ দিয়ে বেরিয়ে আসছে সাদা ফেনা, আর চোখের মণি উপরে উঠে গিয়ে শুধু সাদা অংশটা রয়েছে। টলতে টলতে দেহটা ধপ করে পড়ে গেল। এরপরে আমরা সবাই তাকে দ্রুত ধরাধরি করে একটা অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে ছুটলাম। অবস্থা ভালো নয়, বড্ড দেরি করে ফেললেন আপনারা। একজন ওনার সামনে থাকুন, জ্ঞান ফিরলে জল খেতে চাইতে পারে। বেশি জল দেবেন না কিন্তু। একান্তই জোড়াজুড়ি করলে আঙুলের মাথা জলে ডুবিয়ে ঠোঁট ভিজিয়ে দেবেন। আবারও এক রাশ মনক্ষুণ্ণতা। আমি বাড়িতে ফোন করে সবটা জানালাম। বললাম ফিরতে একটু দেরি হতে পারে। অভিষেক ডাক্তার হলেও তার হোমিওপ্যাথি এতে কাজ দেবে না কোনোভাবেই। এতদূর কি এমন ঘটে গেল যে মেয়েটার এই অবস্থা হলো? কি করেছিস রে তোরা? আর বলিস না ভাই, একটা বয়স্ক লোকের সাথে কি ঢলাঢলি শুরু করেছিল। আরে লোকটার একটা মেয়ে আছে জানিস, তোর মেয়ের বয়সী হবে বোধহয়। অসভ্য চরিত্রহীন লোক একটা। নিজের বউটাকে নিজে হাতে পুড়িয়ে মেরেও শান্তি হয়নি হারামজাদার। পয়সা দিয়ে প্রমাণ করিয়েছে যে বউ সুইসাইড করেছে তার সাথে প্রেম। আরে এটা কি কখনো মেনে নেওয়া যায় তুই বল? দুটো কথা শুনিয়েছি বলে আজ আমার এই পরিণতি। আমার মনে যেন কোথায় সব মিলিয়ে যেতে শুরু করলো। লোকটা এখন কোথায় কিছু জানিস? আরে এই একটু আগে শুনলাম কাল যে শালা কাটা পড়েছে সেটাই। আমি না ভিতর থেকে আস্তে আস্তে নিজে এক অদ্ভুত দুর্বলতা অনুভব করতে শুরু করলাম। এসব হচ্ছেটা কি? আর একটাও কথা বাড়ালাম না।
তোরা বাইরে থাক, আমি মিতার সাথে থাকছি। যখন পেশেন্ট রুমের ভিতরে গেলাম তখন দেখলাম মিতার দেহটা পুরো নীল, প্রায় মরার মতো পড়ে আছে বেডের উপর। আমি পাশেই বসে রয়েছি। 1 ঘন্টা পেরিয়ে গেল, কোনো হুঁশ নেই মেয়ের। ফুটফুটে মেয়েটার এরকম মুখ দেখে আমার নিজেরই কান্না পাচ্ছিল। সারা দুপুর আমারও আর খাওয়া হলো না। বাড়িতে কাল এরকম ঘটে গেল, সেই এক চিন্তা, তারপর এরকম দুর্ঘটনা। 4:30 নাগাদ বিছানায় সামান্য কম্পন অনুভব করলাম। যেই ঘরটাতে বসেছিলাম সেটায় একটাও জানলা নেই। মিতা নড়ে উঠল। অনেক কষ্টে মুখটা খোলার চেষ্টা করছে সে, যেন কিছু বলতে চায় সে। আমি তার হাত চেপে ধরলাম। মিতা, মিতা বলবি কিছু? দেখ আমি এসেছি রে, তোর প্রশান্ত দা। জল, একটু জল দে না রে। আমার মায়ার বাঁধ এমনভাবে কেঁপে উঠল, মনে হলো 1 গ্লাস জল ছুটে এনে দিলে যদি মেয়েটা বেঁচে যায়। কিন্তু ডাক্তারের বারণ, সেটা তো ভুলে গেলে চলবে না। জল খেয়ে যদি হিতে বিপরীত হয়। দাঁড়া রে মা, একটু পরে দিচ্ছি। মিতা আমার হাতখানি আরো জোরে চেপে ধরে বলল, দে না রে প্রশান্ত দা, একটু জল দিবি না? আর আমি পারলাম না। ডাক্তারের কথা মতোই আঙুলের মাথা ভিজিয়ে মিতার ঠোঁটের উপর দিলাম। আমার হাতের ঠিক 1 ফোঁটা জল খেয়েই পুরোপুরি ঘুমিয়ে পড়ল মিতা। আমার ধরে থাকা হাত ছেড়ে দিল তার মৃত দেহটি। চোখ বুজে মাথাটা কাত হয়ে পড়ল একদিকে। মিতার বাকিটা জীবন শ্মশানের ছাই, আর সবার চোখের জলে মিলিয়ে গেল। এরপর একটা দীর্ঘ কান্নাকাটির পর্ব চললেও আমার পক্ষে তার বর্ণনা করা সম্ভব না। শ্মশান থেকে মৃতদেহ দাহ করে অনেক রাত্রেই বাড়ি ফিরলাম। মনের কোনো এক গোপন স্থানে কালকের সেই লোকটার জন্য চূড়ান্ত ক্ষোভ তৈরি হলো। মনে হলো লোকটাকে যদি জীবিত অবস্থায় জেলে দিতে পারতাম তাহলে এই মেয়েটার জীবনটা এইভাবে শেষ হতো না। তবে মিতার দোষটাও কোনো একটা কোনায় লেগে রইল। তবে সেদিন রাত্রে আর কিন্তু কিছু সমস্যা হলো না। আমাদের বাড়িতেও বেশি লোকবল ছিল, তাই বলে আমাদের ভয়ের মাত্রাটা কমে গিয়েছিল। কিন্তু মিতার এই অকাল মৃত্যুতে আমার স্ত্রী সহ সবাই প্রচণ্ড মানসিক কষ্ট পেল। তবে মিতার এই সব ব্যাপার আমি প্রকাশ করলাম না কারোর কাছেই। এরপর দিন আমি আর স্কুলে গেলাম না। রবিবার গেছে যাক, সোমবারটাই না হয় পরিবারের সাথে একটু সময় কাটাই। দাদা বৌদিও আছে। এই প্রসঙ্গে বলে রাখি, আমি সোমবার সন্ধেয় স্কুল থেকে ফিরে রাত 8টা নাগাদ এক বাড়িতে পড়াতে যেতাম। সেই দিনও গিয়েছিলাম। সমস্যা ঘটল ফেরার পথে। বাড়িতে লোকজন আছে বলে সেদিন আমি 8টা থেকে 9টা 1 ঘন্টা পড়িয়েই বাড়ির পথে রওনা হলাম। রাস্তাটা যদিও রোজই অন্ধকার থাকে, তবে সেই দিনেরটা একটু বেশি। সঙ্গে তখন আমার মনে পড়ছে রামকুমারের কথা। সেই দিনটা নাকি আমার জন্য খুব একটা ভালো নয়, কিন্তু উল্টে সারাটা দিন আমার বেশ ভালোই কেটেছে। মন খারাপ হয়তো ছিল, কিন্তু তাও খারাপ তো কিছু ঘটেনি। তবে ঘটার বাকি ছিল। রাস্তা দিয়ে চলেছি অনেকক্ষণ। পাড়ার মুখে ঠিক যেই মুহূর্তে ঢুকলাম তখনই কারেন্টটা চলে গেল। আর আমি এমনিই চোখে খাটো, আর কিছুই তখন আমার চোখে আসছে না। ফোন অন করে ফ্ল্যাশ জ্বালালাম। দেখলাম 9:30। জল দিবি না? পিঠের মধ্যে দিয়ে ঠান্ডা একটা স্রোত নেমে গেল আমার। কি শুনলাম এটা! হৃদস্পন্দন বেড়ে চূড়ান্ত পর্যায়ে। এতটা পথ হেঁটে এসেও ঠান্ডা অনুভব হতে লাগলো গোটা শরীরে। এবার শব্দটা আরো কাছে এলো।
এবার শব্দটা একদম কানের কাছে। শেষবারের মতো শুনলাম, একটু জল দিবি না? প্রথমবার মনের ভুল মনে হয়েছিল, কিন্তু যতই গলাটি ফিসফিস করে হোক বোঝা যাচ্ছে এটা মিতা। আমি বাকি রাস্তাটুকু দ্রুত পা চালিয়ে ঠাকুরের নাম করতে করতে এলাম ঠিকই, কিন্তু কেউ যেন আমায় পিছু পিছু অনুসরণ করে গেল। যতটা দ্রুত সম্ভব ঘরে ঢুকলাম। শরীরটা বেজায় খারাপ লাগতে শুরু করেছে। একটু আগে অবধি চারিদিক শান্ত ছিল, এখন কতগুলো শেয়াল অত্যন্ত বাজেভাবে চিৎকার করছে। অন্ধকার ভেঙে তাদের শব্দ কানে এসে লাগছে। অন্ধকারাচ্ছন্ন গলির মধ্যে দিয়ে ফেরার সময় মিতার ভয়াল কণ্ঠস্বর আমায় যেই অস্বস্তির মধ্যে এনে ফেলেছিল, সেই সমস্ত ঘটনা বাড়িতে ফিরেই সবার আগে স্ত্রীকে জানালাম। ঘরের ভিতরে পরিবেশ তখন কিন্তু একদমই শান্ত দেখলাম। রাস্তায় কারেন্টও এসে গিয়েছে, কোনো গোলমাল ঝামেলা কিচ্ছু নেই। কিন্তু শেয়ালগুলো অদ্ভুতভাবে ডাকা বন্ধও করে দিল। এছাড়াও আরও নিস্তব্ধতার কারণ হলো রাই। সে গিয়েছে দাদা বৌদির সাথে শপিং করতে। সে তার জেঠুর সঙ্গ পেলে সব ভুলে তার সাথেই মেতে থাকে সারাক্ষণ। আর বাড়িতে থাকলে সে গোটা পরিবেশ মাতিয়ে রাখে। তবে 10টার মধ্যেই ওদের খাওয়া দাওয়া করে ফিরে আসার কথা। আমার যদিও বা চিন্তার কোনো কারণ নেই, তবুও কেন জানি মেয়েটার জন্য প্রচণ্ড দুশ্চিন্তা হতে লাগলো। তার উপর একটু আগেই আমার সাথে যা ঘটে গেল, তার জন্যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সারা শরীরে এক অনিচ্ছাকৃত উষ্ণতা তৈরি হচ্ছে, জ্বর আসছে। কিন্তু আগের দিনের রাত্রিটা যতটা নির্ঝঞ্ঝাটে কেটেছিল, আজকের রাত্রিটা ততটাই বেশি সমস্যায় ভরে উঠল। প্রথমত আমার প্রচণ্ড জ্বর এলো। আমার স্ত্রী জ্বর মেপে দেখল 103 পেরিয়ে গিয়েছে। সারা গা হাত পা কাঁপুনি দিতে শুরু করেছে। কিন্তু তার মধ্যেও আমি লক্ষ্য করলাম আমার স্ত্রী যেন একটু চুপচাপ। কিছুই বুঝতে পারলাম না ঠিক কি হয়েছে। জিজ্ঞেস করতে সে বলল, আরে কিছুই না, তুমি এত চিন্তা করো না তো। অবাক হলাম বড়ই। অযথা আমার আবার চিন্তা করবার মতোই বা কি আছে। ঘড়িতে দেখলাম রাত 10:15। রাইকে নিয়ে দাদা আর বৌদি ফেরত এলো। আমার তখন জ্বরে গা পুড়ে যাচ্ছে, যন্ত্রণায় মাথা তোলার উপায় নেই। কিন্তু আমি দেখলাম দাদা এবং বৌদির মুখে একটা অদ্ভুত আতঙ্কের ছাপ। রাইকে দেখলাম দাদার কোলে, পিঠের উপর মাথা দিয়ে অকাতরে ঘুমোচ্ছে। কিন্তু হঠাৎ চোখ গেল তার পায়ের দিকে। দেখে বোঝা যাচ্ছে তার 2 পা দিয়েই গলগল করে রক্ত ঝরেছে একটু আগেও। এখন তাতে ব্যান্ডেজ করা। আমি ভয় পেয়ে জোরে চিৎকার করে বলে উঠলাম, কি হয়েছে? হ্যাঁ, কিভাবে হলো? দাদা আমায় ইশারায় দেখালো আমি যেন জোরে শব্দ না করি, তাতে রাই জেগে যেতে পারে। কিন্তু এরকম দেখেও কি একজন বাবা মুখ বুজে থাকতে পারে? তবুও নিজেকে সামলালাম। ওদিকে জ্বরে আমার মাথা ভার হয়ে গেছে। আমার স্ত্রী কিন্তু এতক্ষণে একটুও ভয় পেয়েছে বলে মনেই হলো না, কারণ বৌদি নাকি তাকে আগেই ফোন করে সব বলেছিল। আমার সাথে ঘটা ঘটনা শুনে সে আমার কাছে সব গোপন করেছে, এবং সে প্রস্তুত ছিল এটা ভেবে যে তার মেয়েকে সে এই অবস্থাতেই দেখবে। মেয়েকে বিছানায় শুইয়ে সে আমাকে একবার ডাইনিং রুমে আসতে বলল। আমি বহু কষ্টে দেহের ওজন বহন করে ডাইনিং চেয়ারে গিয়ে বসলাম। দেখি সেখানে সবাই আগে থেকেই জড়ো হয়ে বসে আছে। দাদা, বৌদি ও আমার স্ত্রী, সবার মুখ আমার দিকেই। তারপর আমি যা শুনলাম, যদিও তার সামান্য কিছু আমার কল্পনায় থাকলেও এতটা হবে বুঝিনি। শুনলাম যখন তারা খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরার জন্য স্টেশনের কাছে আসে টোটো কিংবা ভ্যান ধরার জন্য, তখন হঠাৎ রাইয়ের বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ে। কিছুক্ষণ অপেক্ষা করার কথা বললেও রাই শোনে না। বৌদির হাজার বারণ সত্ত্বেও
দাদা সাহস দেখিয়ে রায়কে নিয়ে স্টেশনের বাথরুমেই যায় শেষটায়। এরপর রাইয়ের বাথরুম থেকে ফেরবার অপেক্ষা করতে করতে বাথরুমের উল্টো দিকে মুখ করে দাদা একটা সিগারেট ধরিয়ে টান দিতে শুরু করে। তখন সে শুনতে পায় একটা অদ্ভুত শব্দ, কেউ যেন গলা চিরে বমি করছে। তৎক্ষণাৎ সে পিছন ফিরে তাকিয়ে দেখে একটা বৃহৎ আকৃতির দেহ। মানুষ না জন্তু বোঝার উপায় নেই, এতটাই বিকট। যার ধরে মাথা নেই, কিন্তু মানুষের মতো হাত পা সবই আছে। দেহে কোনো রকম পোশাক নেই এবং গলা দিয়ে অঝরে ঝরে পড়ছে টাটকা রক্ত। সঙ্গে একটা অসহ্যকর পচা গন্ধে সেই জিভটা চারিদিক ভরিয়ে তুলছে। হঠাৎ দাদা দেখল ওটা রাইয়ের অচেতন দেহটার পা দুটোকে সজোরে ধরে টেনে হিঁচড়ে ট্রেন লাইনের দিকে নিয়ে যাচ্ছে। সঙ্গে তার শরীর থেকে বেয়ে আসা রক্ত পড়ে ভিজে যাচ্ছে রাইয়ের দেহ। প্ল্যাটফর্ম সম্পূর্ণ ফাঁকা। এতটাই নিস্তব্ধতা কখনোই দেখেনি সে। এই দৃশ্য দেখে দাদার গলা দিয়ে আওয়াজ বেরোনো বন্ধ হয়ে যায়। সে চুপচাপ দেখে যায় যে সেই অপার্থিব জীবটি কতটা নৃশংস। ফুলের মতো একটা শিশুর দেহ সে ট্রেন লাইনের উপর রেখে একটা বিচ্ছিরি শব্দ বার করতে থাকে তার রক্তাক্ত কাটা গলাটা থেকে। তারপর আস্তে আস্তে জিপটা মিলিয়ে যায় অন্ধকারে। সেই মুহূর্তে হঠাৎ চিৎকার করে কেঁদে ওঠে রাই, আর দাদা সাহস করে এক ছুটে গিয়ে তাকে ট্রেন লাইন থেকে তুলে নিয়ে দৌড়ে সেই জায়গা থেকে পালিয়ে আসে। বৌদিকে বলে সে যেন রাইয়ের মাকে সব বুঝিয়ে বলে, কিন্তু বৌদি নিজেও যে চূড়ান্ত ভয় পেয়েছে সেটা তার চোখে মুখেই বোঝা যাচ্ছিল। কিন্তু বৌদি বাকি মেয়েদের মতো খুব সহজেই ভেঙে পড়েন না। চূড়ান্ত কষ্ট পেলেও না কেঁদে গম্ভীর হয়ে যায়। তারপর দুজনে রাইকে নিয়ে হাসপাতালে যায়। সেখানে রাইয়ের পায়ে লাগা ক্ষতের চিকিৎসা করায়, কিন্তু যন্ত্রণা কমানোর ওষুধ দেওয়ার দরুন সে এখন গভীর ঘুমে মগ্ন। আমি এবার সত্যিই কেঁদে ফেললাম। এতটা ক্ষতি হয়ে যাচ্ছিল, কি হারাতে চলেছিলাম। ভগবান, এরকমভাবে কেন আমাদের এই ছোট্ট পরিবারটায় অশুভ শক্তির ছায়া পড়ে গেল? আমার কান্না দেখে আমার স্ত্রী যখন আমার কাঁধে হাত রেখে দাঁড়ালো, দেখলাম সে খুব বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছে না ঠিকই, কিন্তু তার চোখেও জল। আমাদের ক্রমশ আশ্বাস যোগাচ্ছে দাদা, কিন্তু মনে আর শান্তি পাওয়ার কোনো রকম উপায় খোঁজা যাচ্ছে না। সেদিন রাত্রে আর কারোর খাওয়া দাওয়া হলো না। সবার মনে এখন ভয়, এরপর আবার কি খারাপ হবে। রাত্রি যেন আমাদের জীবনের ভয় হয়ে দাঁড়ালো। চোখ বুঝতেও ভয়, যদি কিছু অঘটন ঘটে যায়। আমার প্রাণ যায় যাক, কিন্তু আমার স্ত্রী আর মেয়েকে যেভাবেই হোক বাঁচাতে হবে। প্রচণ্ড জ্বরে শরীর ঝিমিয়ে এলেও এসব চিন্তা করি, আর একে অন্যের সাথে নানান আলোচনা করি, ঠাকুরের নাম করি। এই করেই সেদিন রাতটা আমরা প্রায় জেগেই কাটিয়ে দিই। ভোর রাত্রে সবাই হালকা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে। তখনও আলো সেরকম ফোটেনি, তবে ব্যাঙগুলো এবার অনেক কাছ থেকে ডাকছে, হয়তো বৃষ্টি হবে। রায় ওদিকে বেহুশের মতো ঘুমোচ্ছে। সেদিন রাত্রে আর কোনো রকম অলৌকিক ভয়াবহ ঘটনা ঘটল না। একসময় সবাই সামান্য হলেও ঘুমিয়ে নিলাম। পরদিন সকালে দেখলাম কয়েকদিন ধরে চলে আসা উন্মাদ ব্যাঙেদের স্বপ্ন প্রায় সার্থক। প্রবল বৃষ্টিতে চারিদিক ভেসে যাচ্ছে। আকাশে কালো মেঘের আড়ালে উঠেও ডুবে গিয়েছে সূর্য, অতি সামান্য আলো চারিদিকে। সে এক অদ্ভুত সকাল। পাখির ডাক নেই, বাতাসের তোলপাড়, আর শুধু বৃষ্টির ঝমঝম, সঙ্গে বাজ পড়ার প্রকাণ্ড আওয়াজ। আমার জ্বর কমে এসেছে, কিন্তু ওদিকে আমার মেয়েটার আবার তীব্র জ্বরে গা পুড়ে যাচ্ছে। শুধু মা মা করছে আর শুয়ে শুয়ে কাঁপছে। এই অবস্থায় যে একবার অভিষেককে খবর দেব তার জো নেই, কারণ একেই ওর বাড়িতে ওরকম অবস্থা, তার উপরে বাইরে যা প্রলয় শুরু হয়েছে তাতে কারোর পক্ষেই বেরোনো সম্ভব নয়।
দাদা এতক্ষণে একটু ঘুমোতে গিয়েছে। সারা রাত্রি সে প্রায় জাগা। বৌদি আর আমার স্ত্রী রাইয়ের পাশে বসে মাথায় জলপট্টি দিচ্ছে। এরম সময় জানালার ভেজা গ্রিলের ফাঁক দিয়ে দেখলাম কালো বড় একটা ছাতা মাথায় করে 1 হাঁটু জল পেরিয়ে একজন আমাদের বাড়ির দিকেই আসছে। দূর থেকে বুঝলাম না লোকটা ঠিক কে। মনে মনে ভাবলাম, এত বৃষ্টিতে সে বেরোলো কিভাবে? প্রাণের কি কোনো ভয় নেই? যা জোরে বাজ পড়ছে, জঙ্গলে সিংহ অবধি বোধহয় ভয়ে গুহায় সেঁধিয়ে গেছে। লোকটার কি মতিভ্রম হলো? পরনে সাদা ধুতি, জলের থেকে বাঁচাতে সেটা হাঁটুর ওপর শর্ট প্যান্টের মতো করে গোটানো। গায়ে একটা কিচ্ছু নেই, শুধু একটা নামাবলি আর পইতে। ডান কাঁধে একটা ঝোলা আর বাঁ হাতে কালো বড় ছাতাটি। এবার সত্যিই অবাক হলাম। মুখের দিকে তাকিয়ে ছাতার নিচ থেকে যতটুকু দেখা যাচ্ছে দেখে বুঝলাম এ তো রামকুমার। তাকে দেখেই তীরের বেগে খাট থেকে নেমে দরজার সামনে দাঁড়ালাম। সেও আমাদের বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। আমি দ্রুত বেগে একখানি গামছা নিয়ে তার দিকে এগিয়ে গেলাম, কিন্তু সে আমায় হঠাৎই আটকে দিল। তারপর বাঁচখাই গলায় একবার চিৎকার করে তার ঝোলা থেকে একটা জবা ফুল বের করে বলে উঠলেন, ওং মধ্যেকা জটে দেবী বজ্রপুষ্পং প্রত্যেচ। সঙ্গে সঙ্গে আকাশ ভেঙে চুরমার করে একটা বাজ পড়ল। আমি দরজা ধরে দাঁড়ানো ছিলাম, অনুভব করলাম সামান্য কেঁপে উঠল সেইটিও। রামকুমার পুরুতের গলা যেন আকাশ ভেদ করে চারিদিক কাঁপিয়ে নেমে এলো। সে তার হাতের সেই জবা ফুলটা ছুঁড়ে দিল আমাদের চৌকাঠে, আর নিজেও আমাদের ঘরের ভিতরে পা রাখল। সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে একটা চেনা গলায় চিৎকার আমার কানে এলো। তাকিয়ে দেখলাম রাই। তার গলা আর তার গলা নেই। তার গলা দিয়ে এখন সেই ট্রেনে কাটা পড়া ব্যক্তিটার শব্দ। সে ফুঁস ফুঁস করে ফুঁসছে আর চোখ দুটো টকটকে লাল। জখম হওয়া পা নিয়েই সোজা হয়ে দাঁড়িয়ে আছে। পিঠের শিরদাঁড়াটা উল্টো দিকে বেঁকে বুক ফুলে উঠেছে, যেন রামকুমারকে ডেকে আমরা বিশাল অন্যায় করেছি। রাইয়ের মুখ দিয়ে ভাঙা ভাঙা গলায় অস্পষ্ট কিছু কথা ভেসে এলো। ওকে ওকে চলে যেতে বল, নইলে তোরা সবাই মরবি, কেউ বাঁচবি না, কেউ বাঁচবি না। আমার স্ত্রী আর বৌদি ততক্ষণে খাট থেকে নেমে আমার এবং রামকুমারের পিছনে এসে দাঁড়িয়েছে। দাদাও ঘুম থেকে উঠে এখন এই দৃশ্যে মনোনিবেশ করেছে। কি হচ্ছে এই সব? যেতে তো আমি আসিনি রে হারামজাদা, তোর খেলা শেষ আজ। বলেই রামকুমার আবার একটা মন্ত্র পড়ল। স্পষ্ট শোনা যাচ্ছে তার মন্ত্রের প্রত্যেকটা শব্দ। বলে সে একটা ছাই জাতীয় বস্তু ছুঁড়ে মারল রাইয়ের দিকে। আমরা সবাই শুধু একবার শুনতে পেলাম পুড়ে যাবার যন্ত্রণায় মানুষ যেরকম চিৎকার করে সেই রকম ভাবেই রাইয়ের গলা দিয়ে যন্ত্রণার চিৎকার আসছে। সাথে বলছে, মরবি মরবি মরবি, সবাই মরবে, মরবে, সবাই মরবে। এইটুকু বলে সামান্য দাপিয়েই রাইয়ের ফনা তোলা রূপ এবার নেতিয়ে পড়ে গেল খাটের উপরে। দাদা এতক্ষণে এইসব দেখে আরো নিস্তব্ধ হয়ে গেছে। আমরা সবাই এই কাণ্ড দেখে জড়সড় হয়ে গেছি। চারিদিক সম্পূর্ণ চুপ, শান্ত। বাইরের বৃষ্টির শব্দও কানে আসছে না। নিজেদের হৃদস্পন্দন শুনতে পারছি সবাই। খানিকক্ষণের জন্য মনে হলো সবাই বুঝি শ্রবণ শক্তি হারালাম। কিন্তু রাইয়ের মা যেই ছুটে গিয়ে রাইয়ের জ্ঞানহীন দেহটা ছুঁতে যাবে, রামকুমার তাকে বাধা দিল। বলল, ওকে আগে খেতে দিস নে মা, ওর শরীরে কিন্তু ও নেই। ওর দেহ শুদ্ধি না করালে ওকে মেরে তবেই ওই পিশাচ বিদায় হবে। তারপর একটা কর্পূরের টুকরো নিয়ে রামকুমার নিজে রাইয়ের মুখের ভিতর সামান্য গুঁড়ো দিয়ে এলো।
আমাদের কাউকেই রাইয়ের ধারে কাছে ঘেঁষতে দিল না সে। কাছের লোকের সংস্পর্শে মানুষ আরো দুর্বল হয়ে পড়ে, তখন এই অপদেবতারা আরো বেশি সক্রিয় হয়ে ওঠে। আমরাও অদ্ভুতভাবে দেখলাম কিছুক্ষণের মধ্যেই রাইয়ের যখন জ্ঞান ফিরল তখন সে সম্পূর্ণ আগের মতো। রামকুমারের সাথে তার খুব জমে উঠেছে। বুঝলাম রামকুমার থাকতে আর বুঝি কোনো খারাপ ঘটনা ঘটবে না। বেলা বাড়তে দেখলাম বাইরের বৃষ্টি সামান্য ধরে এসেছে। খেলার ছলে আর গল্পের মধ্যে দিয়েই রামকুমার রায়কে বলছে, মা, বিকেলে একটা পুজো হবে তোর বাড়িতে, আমিই করব, তুই দুটো ফল কেটে দিস তো আমার সাথে। রাই তো সেই শুনে আনন্দে আত্মহারা। পুজোর কাজে তাও আবার তাকে নাকি ফল কাটতে দেওয়া হবে। রান্নাবাটির বঁটিতে ফল কেটে কেটে তার আর মন বসে না তাতে। ঠাকুরমশাই, ও বাচ্চা মানুষ, হাত কেটে ফেলবে। আমি যদি... না, হবে না, ওকেই কাটতে হবে। তার কথা বলা শেষ করার আগেই বলে উঠলেন রামকুমার। এর মধ্যে এক ফাঁকে আমি রামকুমারকে ডেকে কাল রাত্রে পড়িয়ে ফেরার সময় আমার সাথে ঘটে যাওয়া সব, মিতার সাথে এই অপদেবতার সম্পর্ক বোঝানোর চেষ্টা করলাম তাকে। রামকুমার কিন্তু অবাক হলো না। ওর ওটা নিয়ে ভেবো না, অপঘাতে মারা গেলে অনেক সময় কিছু ইচ্ছে থেকেই যায়, আর মিতারও তাই হয়েছে। আমার বিশ্বাস এই নৃশংস আত্মার সদ্গতি হলে মিতার আত্মাও ঠিক মুক্তি পাবে। আর যদি না হয়, একবার সময় করে তুমি গয়ায় গিয়ে মিতার নামে পিণ্ডদান করে এসো, সমস্যা মিটে যাবে ঠিকই। আমি একটু আশ্বস্ত হলেও সম্পূর্ণভাবে নিশ্চিত হতে পারলাম না। বৃষ্টির দাপট একটু থামল যখন, তখন রামকুমার আমায় বলল বাজার থেকে একটা জ্যান্ত রুই মাছের পিত্ত এনে দিতে। সাথে একটা ছোট ফর্দ ধরিয়ে দিয়ে পুজোর কিছু জিনিস আনতে দিল। আরও বলল তিনি আমাদের বাড়িতে দুপুরে খাবেন, তাই তার জন্য ছানার কোপ্তা যেন করা হয়। মনে মনে ভাবলাম, কি অদ্ভুত পেটুক ও নির্বোধ লোক, বাড়িতে এইরকম অবস্থা, সেসব দেখে বুঝেও ছানার কোপ্তা, লাট সাহেব। কিন্তু মাছের পিত্তর ব্যাপারখানি আমার মাথার উপর দিয়েই গেল। তবুও তার কথা মতো বাজার থেকে জ্যান্ত রুই মাছের পিত্ত নিয়ে এলাম। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, দাদা হঠাৎই একদম চুপ হয়ে গেছে। যেই মানুষটা কথা বলে ভরিয়ে দিত সারাদিন, সে একদম থ মেরে গেছে। কিছুই বুঝতে পারলাম না। ওদিকে রামকুমারের কথা মতোই সেই দিন দুপুরে রান্না হলো ছানার কোফতা। সে তৃপ্তি করে খেয়ে আমার বউয়ের রান্নার হাতের প্রশংসা করলো প্রচুর। তারপর ঘণ্টাখানিক নাক ডেকে ঘুমিয়েও নিল। যখন সন্ধ্যার অন্ধকার সবে সবে আকাশে জমা শুরু হলো, তখন শুরু করলো তার পুজো প্রস্তুতি। মাটির থালার ঠিক মাঝখানে রাখলেন সেই রুই মাছের পিত্তি, সাথে একগোছা ধুনি ধূপ জ্বালিয়ে নিলেন। তার ঠিক পাশেই একটা প্রদীপ জ্বালিয়ে রাখলেন। সারা দিন বৃষ্টির পর সন্ধ্যাবেলায় বিভিন্ন জাতের ঝিঁঝি পোকা, ব্যাঙ ডেকেই চলেছে আবারও। লালচে সন্ধ্যার আকাশে মেঘ তখন আর নেই, বাতাস সেরম চলছে বলে মনেই হচ্ছে না। পুজোর যাবতীয় গোছগাছ সেরে রামকুমার ডাকলেন। রাইয়ের মাকে বললেন সে যেন রাইকে লাল শাড়ি পরিয়ে এবং হাতে পায়ে সুন্দর করে আলতা পরিয়ে নিয়ে আসে। সময় নষ্ট না করে আমরা সকলেই তার কথা মতন কাজ করে গেলাম। আমাদের বাড়ির উঠোনে চৌকাঠের বাইরে সে ছোট্ট ছোট্ট অনেক জিনিসপত্র জড়ো করল, সঙ্গে রাখলো একটা পাতি লেবু। তারপরই দেখলাম সে তার ঝোলা থেকে বের করছে একটা মাটির সরা। তার মুখটা লাল কাপড়ে আচ্ছাদিত। সেই কাপড়টা খুলতেই দেখলাম তাতে একটা ছোট জাতীয় পাখির মাথার খুলি। এইসব আয়োজন দেখে আমার গা হাত পা ঠান্ডা হয়ে এলো একরকম। রাইকে তার মা রামকুমারের কথা মতো সাজিয়ে নিয়ে এলো। দাদা আর বৌদি তাকে দেখে জড়িয়ে ধরে কেঁদে উঠল। সত্যি চোখে জল আসবার মতোই দেখাচ্ছে আমার মেয়েটাকে। স্বয়ং দেবী দুর্গা লাগছে তাকে। আমার ইচ্ছে হলো তাকে কোলে নিয়ে অনেক আদর করি, কিন্তু রামকুমার বলে রেখেছিল আমাদের কোনো রকম আদর ভালোবাসা তখন তাকে দিলে পরে পুজোয় ব্যাঘাত ঘটবে। বিকেল 5টা, চারিদিক
সম্পূর্ণ অন্ধকার হয়ে এসেছে। হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কিছুক্ষণ বাদেই টিপটিপ করে বৃষ্টিও শুরু হলো। রামকুমার এবার পুজো শুরু করলেন। তার মন্ত্রগুলো এবার আর বোঝা গেল না, বিড়বিড় করে বলেই চলেছে সে মন্ত্র। ওদিকে দেখলাম রায় কিরকম কাঁপছে বসে বসে। রামকুমার ইশারায় দেখালো কেউ যেন কাছে না আসে। 8 ঘন্টা মতো মন্ত্র পড়ে রামকুমার বলল, রাইমা একটু আয় তো আমার কাছে। নে বটিটা ধর, এই লেবুটা কেটে দে দেখি তোমা। রাই তার আলতা নুপুর পরা পায়ে গুটি গুটি এগিয়ে গিয়ে পুজোর আসনে বসল। তারপর বটি আর লেবু এগিয়ে দিল রামকুমার। সেটা নিয়ে যেই না কাটতে যাবে, লেবুটা ফসকে ফচাত করে তার আঙুলটা সামান্য কেটে রক্ত গড়াতে শুরু করলো। আমরা জানতাম এটাই হওয়ার ছিল, তবু কেন যে রামকুমার দ্রুত তার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে আঙুল থেকে গড়িয়ে আসা রক্ত ফেলল সেই মাছের পিত্তের উপর। তারপর কি একটা মন্ত্র পড়তেই রাই আবারও সেই ভারী গলায় ফিরে এলো। চিৎকার করে বলছে সে, ছাড় আমায়, ছাড়, এই মেয়েকে না নিয়ে আমি যাব না আমি। কি ভয়ানক দৃশ্য! একটা ছোট শিশুর গলা দিয়ে কিভাবে এরকম শব্দ আসে? এটা কোন বিজ্ঞান? সম্পূর্ণ খড়খড়ে ভাঙা গলায় চিৎকার করছে আমার মেয়েটা। ওদিকে তার মা কেঁদে ভাসিয়ে দিচ্ছে। বৌদি তাকে ধরে আশ্বাস দিলেও দেখলাম সেও কাঁদছে। ছাড়বো বলে তো তোকে ধরিনি। এই মেয়ের দেহ তুই ছেড়ে দে, নইলে তোকে যা যন্ত্রণা দেব তাতে তুই এমনিই মরবি। দে 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 দে, দেখি দেখি তোর কত ক্ষমতা। বলেই রাই মাথাখানি ঘুরিয়ে ঘুরিয়ে উস্কো খুস্কো চুলে চিৎকার করে উঠল। তারপর রামকুমার আর কোনো দিকে তাকালো না, শুধু তার মাটির সরা থেকে সেই পাখির খুলির ঠোঁটটা দিয়ে রাইয়ের রক্তে মাখানো মাছের পিত্তটির মধ্যে একটা সজোরে একটা খোঁচা দিতেই রাই হরহর করে বমি করে দিল। কিন্তু এই বমি স্বাভাবিক বমি না। তার মুখ দিয়ে যা বেরিয়ে এলো তার একটা বিন্দুও মাটিতে পড়ল না। একটা মিশকালো অন্ধকার তরল পদার্থ তার মুখ থেকে বেরিয়ে সরাসরি উবে যেতে লাগলো। সাথে সাথে কতগুলো কাক আমাদের বাড়ির ছাদের উপর দিয়ে তারস্বরে চিৎকার করে উঠল। রাইয়ের দেহটা এবার ঝুপ করে মাটিতে পড়ে গেল। রামকুমার এবার রাইয়ের মাকে বলল তাকে দ্রুত ঘরে নিয়ে যেতে। তার কাজ শেষ, তাকে এখন ঘুম থেকে জাগিয়ে দিতে বারণ করা হলো। রাইয়ের মা রাইকে কোলে নিয়ে ঘরে এলো। তার শরীর পুরো ঠান্ডা, নিঃশ্বাস চলছে খুব আস্তে আস্তে। তারপর কিছুক্ষণের জন্য চারিদিকের নিস্তব্ধতা ভেঙে বৃষ্টি শুরু হলো। সংকল্প কার নামে হবে তাড়াতাড়ি বলো। অভিজিৎ দাস, কাশ্যপ গোত্র। এই এতক্ষণে দাদা বোধহয় কথা বললেন। তখনও আমার কাছে কিছুই পরিষ্কার ছিল না, তবে পিশাচের পালা শেষ হলো। সবটাই কেমন যেন আলোর গতিবেগে ঘটে গেল। সেই পুজোর পর থেকে আজ অবধি কোনো রকম সমস্যায় আমাদের পরিবারকে আর পড়তে হয়নি। কিন্তু আমি এই ঘটনাটা লিখলাম একটাই কারণে। 3 দিন আগে আমার দাদা সন্ধে 7:30টায় পরলোক গমন করেছেন। রামকুমার এসেছিলেন। আজ তার মুখে শুনলাম, ব্রহ্মাণী প্রেত, এর পুজো করে সমস্ত পিশাচ তাড়ানো যায়, কিন্তু যার নামে পূজার সংকল্প তার কিছুদিনের মধ্যেই আকস্মিক মৃত্যু ঘটে। আহুতি হিসাবে ব্রহ্মাণী যার নামে সংকল্প তাকেই গ্রহণ করে। মনে পাথর চাপা দিয়ে ঘটনাটা লিখলাম ঠিকই, কিন্তু দাদার ঘরের দেরাজ থেকে আজ পিশাচ পঞ্চবেদ নামে একটা বই পেলাম। বইটা বেশ পুরনো, তাতে 5টা অধ্যায় রয়েছে। স্বর্ণাক্ষরে বইয়ের মলাটে নামখানি জলজল করছে এবং সারা বই জুড়ে বিশ্রী সব জীবের চিত্র ছাপা। আমি আমার দাদাকে যতটা জানতাম, সে এইসব জিনিস মানত না, বিশ্বাস করত না। কিন্তু সব ধারণা
কিরকম ভুল প্রমাণিত হলো। দাদা সব জানত, ইচ্ছে করে সেদিন নিজের নাম গোত্র বলে। চোখে জল এসে দাঁড়িয়েছে। তবে সত্যি কি সব মিটে গেল? এখন বাজে প্রায় রাত 10টা। কি আবার ডাকছে মনে হলো। দরজায় টোকা পড়ছে। একবার ডাক এলো, জলটা দিবি না? আপনারা শুনছিলেন লেখক তুহিন কুণ্ডুর লেখা পিশাচ পঞ্চবেদ অবলম্বনে গোমা স্টেশনের সেই ঘটনা। গল্প পাঠে সঞ্জয়, কথকের স্ত্রী ও রায়ের চরিত্রে বর্ণালী, মিতার চরিত্রে শ্রীলেখা, কথকের দাদার চরিত্রে সৌমিক, স্কন্দকাটার চরিত্রে সৌভিক, রামকুমার কসাই ডাক্তার ও টোটো চালকের চরিত্রে রৌনক, শব্দ সংযোজনে বিপ্লব, পোস্টার ডিজাইন 24/7publishing.com, ক্যালিগ্রাফি অ্যানিমেশন VFX ও আবহ সঙ্গীতে মেরাজুল, প্রকাশক অরিক বইওয়ালা, produced by 24/7publishing.com, song and music exclusively created by 9 of 10 Entertainments.